দারুণ একটি ওডিআই সিরিজের পর টিম টাইগার্সের সামনে নতুন চ্যালেঞ্জ টি20 সিরিজ এবং এই চ্যালেঞ্জটা কিন্তু বেশ স্টিপার হতে যাচ্ছে টিম টাইগার্সের জন্য। তো ওভারঅল এই সিরিজে দুটো টিমের স্কোয়াড নিয়ে আমি কথা বলবো, পাশাপাশি অ্যাজ আ টাইগার ক্রিকেট ফ্যান আমরা এই টি20 সিরিজে বাংলাদেশের কাছ থেকে কতটুকু এক্সপেক্ট করতে পারি, ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, এর পাশাপাশি দুটো টিমের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর এবং সিরিজের আরও বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনায় রয়েছে আমি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক। তো ফার্স্ট অফ অল আমি যদি টিম টাইগার স্কোয়াডের দিকে তাকাই, এখানে কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার্স ইনকর্পোরেটেড হয়েছে। আমরা দেখেছি শাইম হোসেন পাটোয়ারি উনি ইনক্লুডেড হয়েছেন, আব্দুল গাফার সাকলেন ইনক্লুডেড হয়েছেন যারা আসলে ওডিআই সিরিজে ছিলেন না, পারভেজ হোসেন ইমনও এখানে রয়েছেন। তো আমার প্রেডিক্টেড 11 যদি আমি বলতে চাই টিম টাইগার্সের জন্য, তাহলে ওপেনিংয়ে অবভিয়াস চয়েস তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তানজিদ হাসান তামিম অফলেট দুর্দান্ত ফর্মে রয়েছেন, বিশেষ করে টপ অফ দি অর্ডার ব্রিস্ক স্টার্ট পাওয়ার ক্ষেত্রে তানজিদ হাসান তামিম আসলে আমাদেরকে নিয়মিত তার পারফরমেন্সটা ডেলিভার করে আসছেন। সাইফ হাসানের ক্ষেত্রে আমি বলি যে ওনার কামব্যাকটা কিন্তু ন্যাশনাল সার্কিটে হয়েছিল লাস্ট এশিয়া কাপে টি20 ফরম্যাটে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং আমাদের যে সেই টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার যে একটা প্রবাবিলিটি ছিল সেখানে কিন্তু সাইফ হাসান আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সো তারা দুজন ওপেনিংয়ে থাকছেন। এর পরবর্তীতে নাম্বার 3-তে আমাদের স্কিপার লিটন কুমার দাস। হোয়াইট বলে লিটন কুমার দাসকে কিন্তু আমরা বেশ অধারাবাহিক দেখে আসছি, সেটা টি20 ফরম্যাট হোক ওডিআই ফরম্যাটে হোক। সো আমার মনে হয় এই জায়গায় লিটন কুমার দাসকে নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ হিসাবে উনি দেখতে পারেন। নাম্বার 4-এ টিমের ভাইস ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় কিন্তু আসলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আমরা খুব বেশি হয়তো তার পারফরমেন্স নিয়ে কথা বলছি না, বাট যেইভাবে উনি আসলে নীরবে রান করে যাচ্ছেন এটা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে। একটা সময় কিন্তু তাওহিদ হৃদয়ের আমরা যদি দেখে থাকি যে অফসাইড শর্ট রেঞ্জটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি বা বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন দেশে বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট স্লোলি উনি কিন্তু আসলে অ্যাডপ্ট করেছেন, অফসাইড ওনার শর্টের রেঞ্জটা বেড়েছে এবং এখন কিন্তু তাওহিদ হৃদয়কে অনেক পরিপূর্ণ একটা ব্যাটার মনে হয় এবং আমরা কিন্তু আসলে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের উপর অনেকটা ভরসা করছি। নাম্বার 5-এ আমি দেখতে চাইবো শাইম হোসেন পাটোয়ারিকে। শাইম হোসেন পাটোয়ারি কিন্তু লাস্ট যে নিউজিল্যান্ড সিরিজটা ছিল সেখানে কিন্তু আসলে উনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সো মোটামুটি যদি আমরা ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আসি তাহলে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শাইম হোসেন পাটোয়ারি বা পারভেজ হোসেন ইমন। এখানে কিন্তু আসলে টিম চাইলে একটু চপ অ্যান্ড চেঞ্জ করে দুজন ব্যাটারকে খেলাতে পারেন। পারভেজ হোসেন ইমনকে কিন্তু আমরা দেখেছি লাস্ট পিপিএলে বলি বা পিএসএলে বলি উনি কিন্তু মিডল অর্ডারে খুব দুর্দান্ত পারফর্ম করেছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের লাস্ট যেই টি20 সিরিজ ছিল সেখানে কিন্তু পারভেজ হোসেন ইমন নাম্বার 5 বলি বা 4-এ বলি সেখানে কিন্তু একটু ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সো টপ 6 ব্যাটার বাংলাদেশ হয়তো এই কয়েকজন ব্যাটারকে নিয়ে খেলতে যাবে। এখন যদি আমি অলরাউন্ডার্স এবং বোলারদের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমার মনে হয় শেখ মেহেদি অবভিয়াস চয়েস, কজনে পাওয়ার প্লেতে খুব ভালো আসলে বোলিং করে থাকেন এবং খুব মাইজেরলি স্পেলে বোলিং করে অভ্যস্ত। তারপরে নাম্বার 8-এ আমি দেখতে চাচ্ছি রিশাদ হোসেনকে, যদিও তার একজন কন্টেন্ডার নাসুম আহমেদ থাকছেন, তবে আমার মনে হয় প্রথম টি20তে রিশাদ হোসেন সুযোগ পেতে যাচ্ছেন। এখন যদি ফাস্ট বোলিং অপশনের দিকে তাকাই আমার মনে হয় স্কোয়াডে এখানে একটা শক্তিশালী বাঞ্চ অফ ফাস্ট বোলার্স আমরা দেখতে পাবো এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে প্রথম ম্যাচে না খেলানোটাই বেটার হবে, কজ তারা আসলে ব্যাক টু ব্যাক ওডিআই সিরিজ খেলেছেন, একটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং রাইট নাও যে ওয়েদারটা পারসিস্ট করছে এটা কিন্তু খুবই হাইলি হিউমিড একটা কন্ডিশন। এখানে আপনি নিয়মিত ম্যাচ খেললে বা আপনার বডি যদি রেগুলারলি এই ধরনের কন্ডিশনে এক্সপোজড হয় আপনার ক্র্যাম্প বা ইনজুরি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সো যেহেতু আমাদের মূল ফোকাস পরবর্তী ওডিআই ওয়ার্ল্ড কাপ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের স্কোয়াডে আরও অ্যাডিশনাল কোয়ালিটি ফাস্ট বোলার্স রয়েছে যারা আসলে এই পারপাসটা সার্ভ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি 3 জন ফাস্ট বোলার শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আব্দুল গাফার সাকলেন, তার ডেবিউ হবে এটা খুব কিনলি আসলে দেখতে চাচ্ছি। নাহিদ রানাকে আমার মনে হয় টি20 ফরম্যাটে কি বুঝে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, তবে একই সাথে আপনার প্রিমিয়াম ফাস্ট বোলারকে 3টা ফরম্যাটে না খেলানোটাই ভালো। আমরা দেখবো যে পাকিস্তান সিরিজে নাহিদ রানাকে আমরা টেস্টে খেলিয়েছি, আবার ওডিআই সিরিজ খেলানো হয়েছে। সো ব্যাক টু ব্যাক সিরিজ নাহিদ রানাকে খেলানোর পক্ষপাতে আসলে আমি ছিলাম না, তারপরে টিম ম্যানেজমেন্ট হয়তো ভালো বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক আসলে এখন বাংলাদেশের ফাইনাল 11টা কেমন দেখা যায় এটা আমরা টসের পরই দেখতে পারবো। এখন যদি টিম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসে, অস্ট্রেলিয়ার স্কোয়াডটাতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস আছে এবং এই স্কোয়াডটা কিন্তু অনেকটা শক্তিশালী, পার্টিকুলারলি ওডিআই স্কোয়াডে যেই জায়গায় আমরা অস্ট্রেলিয়ার কিছু দুর্বলতার জায়গা দেখতে পাচ্ছিলাম দ্যাট ওয়াজ ইন দ্য ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। আমার মনে হয় এই জায়গাটা অনেকটা
পরিশুদ্ধ হয়েছে যতটা আমার মনে হচ্ছে স্কোয়াডটা দেখে। আমরা যদি এখন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের দিকে তাকাই, আমার মনে হয় মিচ মার্শ এবং জশুয়া ফিলিপি তারা দুইজন আসলে ওপেন করতে যাচ্ছেন, এবং জশুয়া ফিলিপি মুলতান সুলতানসের হয়ে লাস্ট পিএসএলে কিন্তু বেশ ভালো পারফর্ম করছেন। সো সাবকন্টিনেন্ট কন্ডিশনে আসলে কেমন উইকেট হয়, এখানে কী ধরনের বাউন্স থাকে, বলটা কী গতিতে ব্যাটে আসে আফটার ইট পিচেস, আমার মনে হয় এটা নিয়ে জশুয়া ফিলিপের একটা ভালো ধারণা হয়েছে। তো ওপেনিংয়ে আমি মিচ মার্শ এবং জশুয়া ফিলিপ এই দুজনকে আসলে দেখতে চাচ্ছি। নাম্বার 3-তে জশ ইংলিশ রয়েছেন। জশ ইংলিশ কিন্তু আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন ওডিআই সিরিজে, যেটা বলতে হয়। বিশেষ করে যখন নতুন বলে আর্লি কিছু উইকেট পড়ছিল, সেই ধাক্কাটা সামাল দিয়ে একটা মোটামুটি স্টেডি স্টেটে টিমকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জশ ইংলিশ কিন্তু খুব ভালো ভূমিকা পালন করেছেন। এর পাশাপাশি এখানে বেশ কিছু কোয়ালিটি ব্যাটার্স রয়েছে। আপনি কুপার কনলির কথা বলতে পারেন, টিম ডেভিডের কথা বলতে পারেন, নিখিল চৌধুরীর কথা বলতে পারেন। তারা কিন্তু আসলে অস্ট্রেলিয়ান এই লাইন আপের মিডল অর্ডারটা হোল্ড করবে। এখন যদি আমরা অস্ট্রেলিয়ার বোলিং পারফরমেন্সের দিকে তাকাই, তাহলে এখানে বেশ কিছু কোয়ালিটি ফাস্ট বোলার্স রয়েছে এবং কিছু পেস বোলিং অলরাউন্ডার রয়েছে। পেস বোলিং অলরাউন্ডারের মধ্যে আমি অ্যারন হার্ডির কথা খুব ভালোভাবে বলতে চাই। বিগ ব্যাশে পার্থ স্কচার্সের হয়ে অ্যারন হার্ডি কিন্তু নাম্বার 3-তেও ব্যাটিং করে থাকেন। তবে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট তাকে এখানে নাম্বার 7-এ ব্যাটিং করানোর পক্ষপাতী থাকবে। এর পাশাপাশি স্পেন্সার জনসন ব্রিসবেন হিটের হয়ে আসলে প্রথম সিজন বিগ ব্যাশের উনি দুর্দান্ত খেলেছেন, এবং যেটার জন্য কিন্তু উনি আসলে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মেইডেন কল আপ পান। সো স্পেন্সার জনসন এবং অ্যারন হার্ডি যারা ওডিআই সিরিজে ছিলেন না, এই দুজন হয়তো শিওরলি ডিরেক্টলি ফাইনাল 11-এ তাদের জায়গা করে নেবেন। এর পাশাপাশি জেভিয়ার বার্টলেট রয়েছেন এবং ন্যাথান এলিস রয়েছেন, তারা দুজন টিমের অটোমেটিক চয়েস, এবং পাশাপাশি রাইট আর্ম লেগ স্পিন বোলার অ্যাডাম জাম্পা। এইটাই হয়তো অস্ট্রেলিয়ার প্রেডিক্টেড 11 বা আমার প্রেডিক্টেড 11 হতে যাচ্ছে। তো এখন যদি আমরা আসি যে টিম টাইগার্সের আসলে এই সিরিজে কতটুকু আশা রয়েছে, আমার মনে হয় যে ওডিআই সিরিজের চেয়ে এখানে চ্যালেঞ্জ কিছুটা বেশি হবে। পার্টিকুলারলি অস্ট্রেলিয়ার যেই মানে পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ আছে, এটাকে কন্টেন্ট বাংলাদেশ কিভাবে করতে পারবে, এটাই একটা বড় দুশ্চিন্তার জায়গা থেকে যাচ্ছে। আমরা যদি এখন বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, বাংলাদেশের ব্যাটিং রাইট নাও যে শেপে রয়েছেন বা যে ব্যাটার্সরা রয়েছেন, তারা কিন্তু সবাই মোটামুটি ইনফর্ম রয়েছে। সো ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি চিন্তা হয়তো থাকছে না, কিন্তু অস্ট্রেলিয়ার এই পাওয়ারফুল ব্যাটিং লাইন আপকে আটকানো এটা টিম টাইগার্সের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এর পাশাপাশি চিটাগংয়ের ওয়েদার সামনের দিনগুলোতে যেটা দেখাচ্ছে, এটা হাইলি হিউমিড থাকবে, অ্যারাউন্ড 82% হিউমিডিটি থাকবে আগামীকাল। এটা কিন্তু আসলে ফাস্ট বোলারদের জন্য অনেক টায়ারিং একটা বিষয় হতে পারে, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। সো সেই ক্ষেত্রে 3টা ম্যাচ আমরা পুরোপুরি দেখতে পারবো কিনা, এটাও কিন্তু একটা আশঙ্কার জায়গা থাকছে। তারপরও সবশেষে যদি প্রেডিক্ট করি আমি যে সিরিজের স্কোর লাইন কী হতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে আমি এই সিরিজটাতে আগিয়ে রাখবো। তারপরেও বেস্ট অফ লাক টিম টাইগার্সের জন্য। প্রথম ম্যাচের শেষে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে আবার আশা করি দেখা হবে। ধন্যবাদ।